আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার কথা ঠিকমতো শুনতে পাও কিনা এটা একটু বলো। কেউ যদি জয়েন হও, আমাকে একটু জানাবা যে আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা তোমরা। কেউ যদি জয়েন হও, আমাকে একটু জানাবা যে আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা তোমরা। কেউ যদি জয়েন হও, আমাকে একটু জানাবা যে আমার আচ্ছা, কেউ আছো? আমার কথা কি শোনা যায় ঠিক মতো? এটা একটু বলো, আমি ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, আমার আবার 10টা থেকে ক্লাস আছে ভার্সিটির। তো 1 ঘন্টার বেশি নিতে পারবো না। ওকে, তো তোমরা একটু জানাও যে কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, এটা একটু জানাও আমাকে। ওয়ালাইকুম সালাম, তুনজির রহমান। ভালো আছো? কথা শোনা যাচ্ছে? এটা একটু বলো আমাকে, কথা শুনতে পাচ্ছ কিনা ঠিক মতো। আদাব। রিমা ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। স্বপ্না আক্তার, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, কথা শুনতে পাচ্ছ? বলো একটু। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? মাইটোকন্ড্রিয়া চলে আসছে আমাদের ক্লাসে। মাইটোকন্ড্রিয়া, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, চিরকুমার সংঘ এর পক্ষ থেকে শুভ সন্ধ্যা। চিরকুমারী নাই কেউ? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তাহলে আশা করি কথা শোনা যাচ্ছে। আমি তাহলে ক্লাসটা শুরু করে দিই, কি বলো? আমার সম্ভবত একটু নেটের স্পিড কম মনে হচ্ছে। তো যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করে বলবা। ওকে। আচ্ছা, ঋতুপাল, আদাব। ঠিক আছে, আসো। আমরা গত ক্লাসে প্রচ্ছদনের কিছু বিষয় সম্পর্কে পড়ছি। আজকে আমরা পত্ররন্ধ্র, প্রচ্ছদন তো হয় পত্ররন্ধ্রের মাধ্যমে, তাই না? তো পত্ররন্ধ্রের অনেকগুলা কাজ তোমরা জানো যে পত্ররন্ধ্র, এটার মাধ্যমে প্রচ্ছেদন হয়। আরো কাজ আছে, যেমন পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড এক উদ্ভিদের ভেতরে প্রবেশ করে এবং অক্সিজেন বের হয়ে যায়, তাই না? তো তার মানে কি, যেহেতু কার্বন ডাই অক্সাইড প্রবেশ করতেছে পত্ররন্ধ্রের মাধ্যমে, কিন্তু শ্বসনও হচ্ছে, তাই না? কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পত্ররন্ধ্রের প্রধান কাজটা কি, প্রধান কাজ কিন্তু প্রচ্ছেদন, এই কথাটা মনে রাখো। ওকে। আহ প দ্বারা মনে রাখতে পারো, 3টা প, প প প এইভাবে মনে রাখতে পারো যে পত্ররন্ধ্রের প্রধান কাজ প্রচ্ছেদন। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসে। হ্যাঁ, তোমার অপশনে থাকবে যে সালোক সংশ্লেষণ, শ্বসন। অনেকের মনে হতে পারে যে পত্ররন্ধ্রের প্রধান কাজ হচ্ছে সালোক সংশ্লেষণ, কিন্তু আসলে তা না। পত্ররন্ধ্রের প্রধান কাজ হচ্ছে প্রস্বেদন, অর্থাৎ দেহ থেকে অতিরিক্ত পানিটা বের করে দেওয়া। তো এই পত্ররন্ধ্রের গঠনটা আমরা একটু দেখি। পত্ররন্ধ্রের গঠন, এটা একটু আমরা দেখি। দেখো, পত্ররন্ধ্রের গঠনে শুরুতেই একটা রন্ধ্র থাকবে নিশ্চয়ই, যেহেতু নামটাই হচ্ছে পত্ররন্ধ্র। এর গঠনে শুরুতে আছে একটা রন্ধ্র। ওকে। আহ আমি আসলে চিত্র খুব একটা ভালো আঁকাইতে পারি না। তোমরা যারা চিত্র ভালো আঁকাতে পারো তারা একটু সুন্দর করে আঁকাবা।
ওকে, তাহলে এটা হচ্ছে রন্ধ্র, কেন্দ্রীয় যে রন্ধ্রটা। এই রন্ধ্রকে রক্ষা করার জন্য থাকে রক্ষী কোষ। এই যে চারদিকে যে কোষটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রক্ষী কোষ। এই রক্ষী কোষে আবার অনেক কিছু আছে, যেমন একটা নিউক্লিয়াস থাকে। এই যে কেন্দ্রে যে অংশটা, যে গোলটা দিলাম, এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে রক্ষী কোষের সংখ্যা কয়টা? দুই পাশে দুইটা। তাহলে এই এই যে মাঝখানে যে অংশটা, এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং এর চারপাশে আরো কিছু অংশ থাকে যেগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই যে এই গোলগুলা, এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে একটা করে নিউক্লিয়াস থাকে এবং বাকি অসংখ্য অনেকগুলো নিউক্লিয়াস থাকে, সরি ক্লোরোপ্লাস্ট থাকে। ওকে, এবং এই রক্ষী কোষকে, তাহলে মাঝখানে আছে রন্ধ্র, রন্ধ্রের উপরে রন্ধ্রকে রক্ষা করার জন্য আছে রক্ষী কোষ, এবং এই রক্ষী কোষকে সহায়তা করার জন্য এর চারপাশে আবার থাকে সহকারী কোষ। তাহলে এই যে এই কোষগুলা, এই কোষগুলাকে বলা হয় সহকারী কোষ। বুঝছো বিষয়টা? তাহলে এই যে এই কোষটা হচ্ছে সহকারী কোষ। আচ্ছা, জানি অনেক দুর্দান্ত একটা চিত্র হয়েছে, তোমরা চেষ্টা করবা একটু ভালো করে আঁকানো। ঠিক আছে, তাহলে আমি একটু মার্কিং করি। দেখো, এই মাঝখানের যে অংশটা, এটা হচ্ছে রন্ধ্র, এটা হচ্ছে রন্ধ্র। ওকে, এরপরে এই রন্ধ্রের ঠিক ওপরে যে কোষটা, এটা হচ্ছে রক্ষী কোষ, এটাকে বলা হয় রক্ষী কোষ। এবং এই যে এই মাঝখানের যে অংশটা, এটা হচ্ছে নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস, এবং বাকিগুলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই যে এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। এবং এই রক্ষী কোষকে সহায়তা করার জন্য এই কোষগুলোকে বলা হয় সহকারী কোষ, এই কোষগুলোকে বলা হয় সহকারী কোষ। ওকে, তো পত্ররন্ধ্র সম্পর্কে আর কিছু পড়তেছি না, কারণ অষ্টম অধ্যায়ে এই পত্ররন্ধ্র সম্পর্কে আরো বেশি আলোচনা আছে। অষ্টম অধ্যায়ে যখন পড়বো তখন পত্ররন্ধ্র সম্পর্কে আরো জানবো। ঠিক আছে, এই অধ্যায়ের মেন টপিক না এটা। হ্যাঁ, এই অধ্যায়ের মেন টপিকটা হচ্ছে প্রচ্ছেদন। হ্যাঁ, তো প্রচ্ছেদন পড়ার জন্য আমরা পত্ররন্ধ্রের গঠনটা একটু দেখলাম। তো তোমরা একটু তুলে নাও। আচ্ছা, ওকে, ঠিক আছে, আশা করি তোমরা তুলছো। আসো এরপরের টপিকে আমরা যাই। তাহলে আমরা পড়লাম পত্ররন্ধ্রের গঠন। এরপর আসো, এই পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার যে কৌশলটা, এটা আমাদের দেখতে হবে। ওকে, তাহলে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধের কৌশল, বন্ধের কৌশল। ঠিক আছে, তো পত্ররন্ধ্র খোলা এবং বন্ধের কৌশল, এটার জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মত প্রকাশ করছে। তো সব বিজ্ঞানীর মত আমি এখন বলতেছি না, আমি জাস্ট সবচেয়ে আধুনিক যে মতবাদটা সেটা বলবো, বাকি যে মতগুলো আছে সেগুলো আমি আমার নোটে দিয়ে দিব। ওকে, তাহলে পত্ররন্ধ্র খোলার সবচেয়ে আধুনিক যে মতবাদ, হ্যাঁ সবচেয়ে, মনে রাখো, পত্ররন্ধ্র খোলার সবচেয়ে সবচেয়ে আধুনিক মতবাদ, সবচেয়ে আধুনিক মতবাদ প্রদান করেন একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে ইমামুরা, ইমামুরা। ওকে, তাহলে পত্ররন্ধ্র খোলার সবচেয়ে আধুনিক মতবাদ প্রদান করেন কে? বিজ্ঞানী ইমামুরা। এবং এই ইমামুরা যেই বিষয়টাকে দায়ী করছেন পত্ররন্ধ্র খোলা এবং বন্ধের জন্য, মনে রাখো, এই ইমামুরা পটাশিয়াম নামক আয়নকে দায়ী করেন, পটাশিয়াম
আয়নকে আয়নকে দায়ী করে। ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, তাহলে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধের জন্য দায়ী হচ্ছে পটাশিয়াম আয়ন, যেই মতবাদটা প্রদান করেন বিজ্ঞানী ইমামুরা। তো পত্ররন্ধ্র খোলার যে মতবাদটা সেটা একটু আমি তোমাদের দেখাই। তাহলে আমরা আসো প্রথমে পড়ব পত্ররন্ধ্র খোলার কৌশল। ওকে, তো একটা ইনফরমেশন ফার্স্টে দিয়ে নিই, সেটা হচ্ছে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ এই ত্বরান্বিত করে ব্লু লাইট। ঠিক আছে, এই কথাটা একটু লিখে রাখতে পারো। আলো, আমরা দৃশ্যমান আলো তো বিভিন্ন ধরনের হয়, তাই না? বেনিয়া সহ কলা, এর মধ্যে যেটা নীল আলো অর্থাৎ ব্লু লাইট, এই কথাটা ফার্স্টে একটু নোট করে নিতে পারো যে ব্লু লাইট পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া ত্বরান্বিত করে। ঠিক আছে, তো আমরা পড়তেছি পত্ররন্ধ্র খোলার কৌশল। একটা সিম্পল বিষয় চিন্তা করে দেখো, পত্ররন্ধ্র খোলার জন্য দায়ী হচ্ছে ব্লু লাইট। তো এই আলোটা কখন আসবে বলো তো? এই আলোটা উদ্ভিদ কখন পাবে? দিনের বেলা নিশ্চয়ই। তাহলে পত্ররন্ধ্র কখন খুলবে? নিশ্চয়ই দিনের বেলা, তাই না? তাহলে পত্ররন্ধ্র এটা খোলা, এটা শুরু হবে দিনের বেলা। তাহলে দিনের বেলা একটা উদ্ভিদ যখন ব্লু লাইট যখন পাবে, ব্লু লাইট পাইলেই পটাশিয়াম আয়ন রক্ষী কোষে প্রবেশ করে। ঠিক আছে, যখনই ব্লু লাইট, একটা পাতা ব্লু লাইট পাই, তখন কি এই পটাশিয়াম আয়নটা পত্ররন্ধ্রের রক্ষী কোষে প্রবেশ করে। যখনই এই পটাশিয়াম আয়নটা প্রবেশ করে, এর সাথে সাথে পানিটাও প্রবেশ করে। ঠিক আছে, তাহলে যখনই পটাশিয়াম আয়ন প্রবেশ করে, তখন অভিস্রবণ প্রক্রিয়ায় পানি H2O রক্ষী কোষে প্রবেশ করে। ওকে, তো যখনই রক্ষী কোষে প্রবেশ করে, তখন রক্ষী কোষের প্রাচীর স্ফীত হয় এবং বাহিরের দিকে সরে যায়। এর ফলে পত্ররন্ধ্র খোলে। ঠিক আছে, এই কথাটা মনে রাখো, এর ফলে পত্ররন্ধ্র খোলে। ক্লিয়ার বিষয়টা? তাহলে দেখো, সিম্পল বিষয়, পত্ররন্ধ্র খোলা হবে দিনের বেলা। কেন দিনের বেলা? কারণ ব্লু লাইট আছে দিনের বেলা। তো দিনের বেলা যখন ব্লু লাইট পাতার উপরে পড়ে, পটাশিয়াম আয়নটা রক্ষী কোষের ভেতরে প্রবেশ করলে এই পটাশিয়ামের সাথে পানিটাও প্রবেশ করে, আর পানি যখন প্রবেশ করে রক্ষী কোষটা একটু স্ফীত হয়, বাইরের দিকে সরে যায়, পত্ররন্ধ্র খুলে যায়। ঠিক আছে, তাহলে বন্ধ হওয়ার কৌশলটা কি হবে বলতো? বন্ধ হওয়ার কৌশল এর ঠিক বিপরীত হবে, তাই না? বন্ধ হওয়ার কৌশলটা কি হবে? যে পটাশিয়াম, এটা কি দিনের বেলা ছিল, রাতের বেলা হয়ে যাবে। রাতের বেলা তো আর ব্লু লাইট নাই, তাই না? তখন কি পটাশিয়াম আয়নটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা একটু নোট করে নাও। আমি বন্ধের কৌশলটা দেখাচ্ছি, তোমরা ততক্ষণে, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, এটা একটু নোট করে নাও। হ্যাঁ সুমাইয়া ইসলাম, 1 ঘন্টা ক্লাস নেব, বেশিক্ষণ নিব না, কারণ 10টা থেকে আমার ভার্সিটিতে ক্লাস আছে। ওকে, ঠিক আছে, এটা একটু তুলে নাও, আর 10 সেকেন্ড আছে, লাইট পরে। ওকে, ঠিক আছে, তাহলে আসো, আমরা পত্ররন্ধ্র খোলার কৌশল পড়লাম। এবার আমরা পড়ব পত্ররন্ধ্র বন্ধের কৌশল। পত্ররন্ধ্র
বন্ধের কৌশল, বন্ধের কৌশল। ওকে, তাহলে বন্ধ হয় কখন? রাতের বেলা। ওটা যদি দিনের বেলা হয় এটা কখন হবে? রাতের বেলা। রাতের বেলা কি হয়? এই ব্লু লাইটটা তো আর থাকে না। ব্লু লাইট যদি না থাকে তখন কি পটাশিয়াম আয়নটা বের হয়ে যায় জাস্ট। ওকে, তাহলে পটাশিয়াম আয়ন রক্ষী কোষ থেকে, রক্ষী কোষ হতে বের হয়ে যায়, বের হয়ে যায়। ওকে, যখনই বের হয়ে যায় এর সাথে পানিটাও বের হয়ে যাবে। তাহলে ওটা ছিল অন্ত অভিস্রবণ প্রক্রিয়া, এটা কি হবে? বহি অভিস্রবণ প্রক্রিয়া। বহি অভিস্রবণ শ্রবণ প্রক্রিয়ায়, প্রক্রিয়ায় পানি রক্ষী কোষ হতে, রক্ষী কোষ হতে বের হয়ে যায়। ক্লিয়ার বিষয়টা? ওকে, যখনই বের হয়ে যায় তখন কি হবে? যে রক্ষী কোষ আগের অবস্থায় ফিরে আসবে। তখন কি হয়েছিল? যখন পানিটা ঢুকছিল রক্ষী কোষ স্ফীত হয়েছিল। আর এবার কি হবে? এবার রন্ধ্র সংলগ্ন যে প্রাচীরগুলো আছে, হ্যাঁ, তাহলে রন্ধ্র, রন্ধ্র সংলগ্ন প্রাচীর আগের অবস্থায় ফিরে আসে বা পূর্বের অবস্থায় ফিরে আসে। পূর্বের অবস্থায়, অবস্থায় ফিরে আসে বা শিথিল হয়, এই কথাটা লিখতে পারো যে পূর্বের অবস্থায় ফিরে আসে বা শিথিল হয়, শিথিল হয়। আর যখনই শিথিল হবে বা পূর্বের অবস্থায় ফিরে আসবে তার মানে কি? পত্ররন্ধ্র বন্ধ হয়। ওকে, পত্র রন্ধ্র, রন্ধ্র বন্ধ হয়। ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, তাহলে এই বিষয়টা কে কে বোঝো নাই একটু বলো দেখি, নাকি বুঝছো সবাই? বুঝলে আমি হ্যাঁ, জীবনটাই ব্লু লাইট হয়ে গেছে, একটু পরে রেড লাইটও হবে দেখো। আহ ঠিক আছে, সবাই বুঝছো নাকি কেউ বোঝো নাই? তো একজন বোঝো নাই এমন কেউ আছো? একটু বলো তো, যদি বুঝে থাকো তাহলে আমি পরের টপিকে যাব। ওকে, একটু বলো কে কে বুঝছো আর কে কে বোঝো নাই। বুঝছো সবাই? বুঝতে পারছো? ঠিক আছে, ধন্যবাদ ভাইয়েরা। ওকে, বাকিরা বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি আর দু একটা কথা বলে শেষ করি। দেখো, পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র আমরা বুঝতে পারতেছি যে পত্ররন্ধ্র দিনের বেলা খোলে আর রাতের বেলা কি থাকে? বন্ধ থাকে, তাই না? তো দিনের কোন সময়টাতে পত্ররন্ধ্র খুব ভালো মতো খোলা থাকে, অর্থাৎ সম্পূর্ণ খোলা থাকে? এই ইনফরমেশনটা লিখে নাও। হ্যাঁ, 10টা থেকে 11টা, সকাল, সকাল 10টা থেকে 11টা এবং এবং বিকাল 2টা থেকে 3টায় পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র সম্পূর্ণ খোলা থাকে, সম্পূর্ণ খোলা থাকে। এই কথাটা লিখে নাও, ঠিক আছে? তাহলে এই সময়টাতে সম্পূর্ণ খোলা থাকে আর বাকি সময় আংশিক খোলা থাকে। খোলা থাকে না এমন না, আংশিক খোলা থাকে, ঠিক আছে? আচ্ছা, এবং আরেকটা কথা লিখে নিতে পারো, এই যে আহ, আমরা একটু আগে দেখলাম যে পত্ররন্ধ্র দিনের বেলা খোলা থাকে, কিন্তু একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম একটা আছে, সেটা হচ্ছে পাথরকুচি। পাথরকুচি, পাথরকুচির পত্ররন্ধ্র এটা দিনের বেলা খোলা থাকে না, এটা রাতের বেলা খোলা থাকে, রাতের বেলা খোলা থাকে। এর কারণ হচ্ছে পাথরকুচি তো এটা মরুভূমির উদ্ভিদ, তাই না? তো যেহেতু মরুভূমির উদ্ভিদ, এখানে মরুভূমিতে তো পানির পরিমাণ কম, তো দিনের বেলা যদি খোলা থাকে দিনের তীব্র গরমে এই পানিটা বের হয়ে যায়। ঠিক আছে, পানি বের হয়ে যাওয়ার কারণে আহ পানি যদি বের হয়ে যায় তাহলে তো সেটা মরুজ উদ্ভিদের জন্য খারাপ। ঠিক আছে, তাহলে যাতে না বের হতে পারে এটা দিনের বেলায় বন্ধ থাকে, রাতের বেলা খোলা থাকে। বুঝছো বিষয়টা? ওকে,
ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, সবাই বুঝতে পারছো। আচ্ছা, সুমাইয়া, ইসলাম, হোজাইফা, তন্নি, অনন্যা, রিমা, ইমরান, সাদাত। ঠিক আছে, সবাই বুঝতে পারছো, ধন্যবাদ তোমাদের। ওকে, আচ্ছা, যেহেতু বুঝতে পারছো, আমরা তাহলে পরের টপিকে যাই। আমাদের এই টপিকটা শেষ, পত্ররন্ধ্র শেষ, সরি, আমাদের প্রচ্ছেদন শেষ। তো যেই দু একটা বিষয় আমরা আলোচনা করি নাই ক্লাসে, কারণ তোমাদের তো পরীক্ষার সময় কম, ঠিক আছে, তো সব টপিক ধরে ধরে আসলে বোঝানো সম্ভব হচ্ছে না। একদম ভাইটাল টপিক গুলো আমি বুঝাচ্ছি, বাকিগুলা আমি নোটে দিয়ে দিব, ওকে। তাহলে আসো, এবার আমরা পড়ি সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ বা ফটো ফটোসিনথেসিস। ওকে, এখানে নামটা একটু খেয়াল করো, নামের শুরুতে আছে ফটো, ফটো কথাটার অর্থ হচ্ছে আলো, ফটো মানে আলো। নামের শেষে আছে সিস, সিস মানে প্রক্রিয়া, এটা তোমরা অনেকেই জানো। সিস মানে হচ্ছে প্রক্রিয়া। হ্যাঁ, কোনো নামের শেষে, বায়োলজিতে কোনো নামের শেষে যদি কখনো দেখো সিস আছে, সেটা হচ্ছে প্রক্রিয়া। যেমন এই যে সিসের আগে যদি আমি লাইসিস দিই, তাহলে কি, ভাঙার প্রক্রিয়া। ঠিক আছে, তো এখানে কি আছে, সিনথেসিস। সিনথেসিস মানে তৈরির প্রক্রিয়া, এই কথাটা মনে রাখো। সিনথেসিস মানে তৈরির তৈরির প্রক্রিয়া, বা সংশ্লেষ, এই কথাটা মনে রাখো, ঠিক আছে। তাহলে ফটোসিনথেসিস মানে কি, তৈরির প্রক্রিয়া। তো তোমরা আশা করি প্রত্যেকে জানো যে সালোক সংশ্লেষণের সালোক সংশ্লেষণের সংজ্ঞাটা, এটা তোমরা ক্লাস 8-9 থেকে পড়ে আসতেছো, ঠিক আছে। যে আলোর উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডকে সূর্যের ক্লোরোফিলের সাহায্যে খাদ্যে পরিণত করাকে বলা হয় সালোক সংশ্লেষণ। এটা আশা করি জানো তোমরা, এই কারণে আমার এটা নিয়ে আলোচনা করতেছি না, ঠিক আছে। তো সালোক সংশ্লেষণ বিক্রিয়া, সালোক সংশ্লেষণ বিক্রিয়ার প্রধান উপাদান যদি আমি বলি, সালোক সংশ্লেষণের প্রধান উপাদান চারটা জিনিস লাগে। এক নম্বর হচ্ছে আলো লাগে, কার্বন ডাই অক্সাইড লাগে। 3 নাম্বার হচ্ছে পানি, H2O। আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে ক্লোরোফিল লাগে, ঠিক আছে, ক্লোরোফিল। এই চারটা জিনিসের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ হয়, এই কথাটা মনে রাখো, ঠিক আছে। তাহলে এই চারটা উপাদানের মাধ্যমে সালোক সংশ্লেষণ সংঘটিত হয়, ঠিক আছে। তো একজন বিজ্ঞানীর নাম মনে রাখো। সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা তোমাদের ফার্স্ট একটু দেখাই, সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা দেখাই। দেখো, সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড 6 অণু, এর সাথে যুক্ত হয় 12 অণু পানি, ঠিক আছে। এটা সানলাইটের উপস্থিতিতে, সানলাইট এবং ক্লোরোফিল এর উপস্থিতিতে এটা পরিণত হয় শর্করা জাতীয় খাদ্যে, অর্থাৎ গ্লুকোজে, C6H12O6 প্লাস 6 অণু অক্সিজেন প্লাস 6 অণু পানি, ঠিক আছে। এটা হচ্ছে সালোক সংশ্লেষণের বিক্রিয়া। তো এটা আশা করি তোমরা প্রত্যেকে জানো, কিন্তু তোমাদের মনে এই বিক্রিয়াটা দেখার পরে তোমাদের অনেকের মনে হয়তো বা একটা প্রশ্ন আসবে, এটা আমার মনেও ছিল একটা প্রশ্ন। সেটা হচ্ছে, আমরা এখানে বিক্রিয়াটাতে দেখতে পাচ্ছি এই পাশে 12 অণু পানি আছে, এদিকে আবার 6 অণু পানি তৈরি হয়েছে, তাই না? তো তোমাদের অনেকের মনেই এই প্রশ্নটা আসতে পারে যে ভাইয়া, আমি যদি এখানে 6 অণু কার্বন ডাই অক্সাইড নিলাম, এর সাথে আমি 6 অণু পানি নিলাম, 12 অণু নিব না,
তাহলে তো আর এখানে এক্সট্রা 6 অণু তৈরি হচ্ছে না, তাহলে কি আমাদের বিক্রিয়াটা আরো সহজ হয়ে গেল। আমরা জাস্ট লিখবো যে 6 অণু কার্বন ডাই অক্সাইড 6 অণু পানি, এটা মিলে C6H12O6 হচ্ছে, প্লাস 6 অণু অক্সিজেন হচ্ছে। আমার তো এটা লেখার প্রয়োজন নাই। ঠিক আছে, এটা অনেকের মনে আসতে পারে যে ভাই আমরা তো বিক্রিয়া আরো সহজ করে বলতে পারি, এখানে তো আমরা 12 অণু নিয়ে এখানে 6 অণু, এটা দেওয়ার তো প্রয়োজন নাই আসলে। ঠিক আছে, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে এই পানি থেকে আসলে এই পানিটা উৎপন্ন হয় না। ঠিক আছে, মনে রাখো এই যে এখানে যে 6 অণু 12 অণু অক্সিজেন আছে না, এই পানিটা সম্পূর্ণ পানিটাই পরিণত হয় অক্সিজেনে। ঠিক আছে, এইখানে সম্পূর্ণ পানিটাই পরিণত হয় অক্সিজেনে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 12 অণু অক্সিজেন ছিল এই পাশে, এই যে দেখো এখানে 12 অণু অক্সিজেন আছে, এই পাশে কি 12 অণু অক্সিজেন আছে। ঠিক আছে, আর এই পানিটা যেটা তৈরি হয়েছে, এখানে যে পানিটা তৈরি হয়েছে, সেই পানিটার যে অক্সিজেনটা আমরা দেখতে পাচ্ছি, সেই পানিটার যে অক্সিজেনটা দেখতে পাচ্ছি, সেটা সেই যে কার্বন ডাই অক্সাইডের যে অক্সিজেনটা সেখান থেকে। বুঝতে পারছো বিষয়টা? তো এই কারণে আসলে এখানে আমাদের 6 অণু পানি এটা আমাদের দিতেই হবে, বুঝছো, তাছাড়া বিক্রিয়াটা সম্পূর্ণ হবে না। আচ্ছা যাই হোক, আমরা আদার্স টপিক নিয়ে আলোচনা করতেছি, এসব জানার আমাদের প্রয়োজন নাই। তো এটা হচ্ছে সালোক সংশ্লেষণের বিক্রিয়া। একজন বিজ্ঞানী আছে যার নাম হচ্ছে কালো মানুষ। ঠিক আছে, একজন বিজ্ঞানী আছে, আচ্ছা বিক্রিয়াটা বোঝার প্রয়োজন নাই সুমিত পাল, দরকার নাই। ঠিক আছে, বিক্রিয়াটা বোঝার দরকার নেই, জাস্ট মনে রাখো 6 অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু পানি মিলে কি কি তৈরি হয় এটা মনে রাখো। ঠিক আছে, একজন বিজ্ঞানী আছে যার নাম হচ্ছে কালো মানুষ। এই কালো মানুষ 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান, অর্থাৎ কালো মানুষ ব্ল্যাকম্যান, এই সালোক সংশ্লেষণকে দুইটা পর্যায়ে ভাগ করেন। সালোক সংশ্লেষণকে দুইটি পর্যায়ে পর্যায়ে ভাগ করেন। ওকে, তো দুইটি পর্যায়ের একটা হচ্ছে আলোক পর্যায়, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে আলোক পর্যায় এবং দ্বিতীয়টা হচ্ছে অন্ধকার পর্যায়। অন্ধকার পর্যায়। ঠিক আছে, তাহলে সালোক সংশ্লেষণকে কয়টা ভাগে ভাগ করেন? দুইটা ভাগে ভাগ করেন, একটা হচ্ছে আলোক পর্যায় আর একটা হচ্ছে অন্ধকার পর্যায়। তাহলে কি ভাইয়া আলোক পর্যায়ে আলোতে হয়, অন্ধকার পর্যায়ে কিসে হয়? অন্ধকারে হয়, তাই না? তো যারা এই বিষয়টা ভাবছো যে অন্ধকার পর্যায় অন্ধকারে হয়, তাদেরকে আমি বলি এই অন্ধকার পর্যায়ের আরেকটা নাম হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। নিরপেক্ষ পর্যায়। ওকে, আচ্ছা, তো এই কথাটার অর্থ হচ্ছে যে এটা এই অন্ধকার পর্যায় এটা আলোতেও ঘটতে পারে অথবা অন্ধকারেও ঘটতে পারে, বুঝছো? এখানে আলো থাকলেও সমস্যা নাই, অন্ধকার হইলেও সমস্যা নাই। আর আলোক পর্যায়ের জন্য অবশ্যই আলোকের প্রয়োজন আছে। ঠিক আছে, এই পর্যায়টা আলো ছাড়া করতে পারবে না, কিন্তু অন্ধকার পর্যায় এটা আলো থাকলেও হবে না থাকলেও হবে। ঠিক আছে, এই কারণে আলোক পর্যায়ের আরেকটা নাম হচ্ছে আলোক নির্ভর পর্যায়। আলোক নির্ভর পর্যায়। নির্ভর পর্যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সালোক সংশ্লেষণের দুইটা ভাগ। হ্যাঁ, বিজ্ঞানী ব্ল্যাকম্যান। ঠিক আছে, তো একটু আগে আমরা যে বিক্রিয়াটা দেখছি এই বিক্রিয়ার কথা একটু চিন্তা করো। এই বিক্রিয়াটার কথা একটু চিন্তা করো। তার আগে আমি আরেকটা বিষয় বলে দিই। মনে রাখো আলোক পর্যায় যেটা, আলোক পর্যায়ে ঘটে জারণ। আলোক পর্যায়ে ঘটে জারণ। আর অন্ধকার পর্যায় যেটা, অন্ধকার পর্যায়ে ঘটে বিজারণ। এই কথাটা মনে রাখো। আলোক পর্যায়ে ঘটে জারণ এবং অন্ধকার পর্যায়ে ঘটে বিজারণ। তাহলে বিক্রিয়াটা একটু খেয়াল করো ভাইয়া। বিক্রিয়াটা কি ছিল? 6 অণু কার্বন ডাই অক্সাইড
প্লাস 12 অণু পানি, এটা থেকে হয় C6H12O6 প্লাস এই যে 6 অণু অক্সিজেন প্লাস 6 অণু পানি। এটা তো সালোক সংশ্লেষণের বিক্রিয়া, তাই না? তো আমি একটু আগে বললাম যে আলোক পর্যায়ে ঘটে জারণ আর অন্ধকার পর্যায়ে ঘটে বিজারণ। তাহলে জারণ মানে কি জানো তোমরা? জারণ মানে কি? আমরা কিন্তু পড়ছি, শ্বসনেও পড়ছি। জারণ মানে কি? জারণ মানে হচ্ছে ছারণ। কিসের ছারণ? ইলেকট্রনের ছারণ, হাইড্রোজেনের ছারণ অথবা অক্সিজেন গ্রহণ। এই তিনটা ঘটনা ঘটলে সেটাকে আমরা বলতে পারি জারণ। তোমাদের মনে আছে কিনা? তাহলে জারণ মানে কি? জারণ মানে হচ্ছে ছারণ, অক্সিজেন ছারণ, সরি ইলেকট্রন ছারণ, হাইড্রোজেন ছারণ অথবা অক্সিজেন গ্রহণ। এই তিনটা কথার অর্থ হচ্ছে জারণ। ঠিক আছে? তো একটা কথা মনে রাখো, এই যে পানি আছে না, এই পানি থেকে তৈরি হয় অক্সিজেন, পানি থেকে তৈরি হয় অক্সিজেন। আর এই যে কার্বন ডাই অক্সাইড আছে, এই কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হয় গ্লুকোজ। বুঝছো? তাহলে পানি থেকে তৈরি হয় অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হয় গ্লুকোজ। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে পানি থেকে যে অক্সিজেনটা তৈরি হয়েছে, পানি থেকে যে অক্সিজেনটা তৈরি হয়েছে, এখানে ঘটনাটা কি ঘটছে দেখো তো। এখানে ঘটনাটা আসলে কি ঘটছে? এখানে হাইড্রোজেনটা বাদ চলে গেছে না, এখানে হাইড্রোজেন আছে, এখানে কি হাইড্রোজেন আছে? তার মানে কি এখানে হাইড্রোজেনের সারণ ঘটছে। তাহলে সারণ ঘটা মানে কি? এখানে জারণ ঘটছে। কে কে বোঝো না একটু বলো তো। বুঝছো? আচ্ছা, নেট প্রবলেম কেন আপনার এত? আচ্ছা, সবার কি নেট প্রবলেম হচ্ছে? আমি তো ল্যাপটপে দেখতেছি, আমার তো কোনো সমস্যা হয় না। বাইকরে একটু বলো তো যে নেট প্রবলেম হচ্ছে কিনা, একটু জানাও কার কার নেট প্রবলেম হচ্ছে। হ্যাঁ, নেট প্রবলেম হওয়ার কথা না সুমিত, আমি তো ল্যাপটপে দেখতেছি আমার স্মুথ চলতেছে। তোমার হয়তো বা নেটওয়ার্কের সমস্যা হতে পারে। হ্যাঁ, নেট প্রবলেম নাই, বাকিরা তো সবাই দেখতে পাচ্ছে, হয়তোবা তোমার নেটে একটু সমস্যা করতেছে। যে অংশগুলো বুঝতে পারতেছো না সেগুলো একটু পরে একটু দেখে নিও, হ্যাঁ, কষ্ট করে। আচ্ছা, ঠিক আছে, তোমরা কি বুঝতেছো? বুঝতেছো এটা একটু বলো তো। বুঝতেছি না, তোমরা তো সামনে নাই, সামনে থাকলে বুঝতে পারতাম যে পড়াগুলো বুঝতেছো কিনা। সালোক সংশ্লেষণের এই অংশটুকু যেটা আমি বুঝাচ্ছি, এই অংশটুকু অনেকেই বোঝে না। এই অংশটুকু বোঝা অনেক জরুরি। ঠিক আছে? এই অংশটুকু বোঝা অনেক জরুরি। আচ্ছা, কারোরই প্রবলেম হচ্ছে না? ঠিক আছে, বুঝতেছো বুঝতেছো। ভাইয়া আছেন নাকি? সুমিত পাউল, আমি আছি। তুমি, তোমার সম্ভবত নেটের একটু সমস্যা হচ্ছে, তুমি একটু নেটটা একটু চেক দিয়ে নাও। বুঝছো? বাকি বাকিদের সবারই নেট ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে যেহেতু বুঝতেছো, ধন্যবাদ তোমাদের, তোমরা অনেক ভালো বোঝো। ওকে, তাহলে দেখো এখানে কি ঘটছে বলতো। পানি থেকে অক্সিজেন যে তৈরি হচ্ছে, এখানে কি ঘটছে? এটাকে আমরা বলতে পারি জারণ। এই ঘটনাকে আমরা বলতে পারি জারণ। আর এখানে একটু খেয়াল করে দেখো, এই কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে কি তৈরি হয়েছে? এই যে C6H12O6, তাই না? এখানে কার্বন ডাই অক্সাইডে কোনো হাইড্রোজেন ছিল? হাইড্রোজেন কিন্তু নাই। কিন্তু এইখানে একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু হাইড্রোজেন আছে, তাই না? তার মানে কি এখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে। আর হাইড্রোজেন যুক্ত হওয়া মানে কি? হাইড্রোজেন যুক্ত হওয়া মানে হচ্ছে বিজারণ। হাইড্রোজেন যুক্ত হওয়া মানে বিজারণ, তাই না? তাহলে এই পানি থেকে অক্সিজেন তৈরি হচ্ছে, এখানে এটাকে আমরা বলবো জারণ। আর কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, এই ঘটনাকে আমরা বলবো বিজারণ। তো আলোক পর্যায়ে তো জারণ ঘটে, এটা তো আমরা দেখলামই যে আলোক পর্যায়ে জারণ ঘটে। তার মানে কি আলোক পর্যায়ে এই পানি থেকে H2O থেকে অক্সিজেন তৈরি হয়, আর কিচ্ছু না। বুঝছো?
তাহলে আলোক পর্যায়ে কি হয়? আলোক পর্যায়ে পানি থেকে এই অক্সিজেন তৈরি হয়, আর এর সাথে আরো কিছু উপাদান তৈরি হতে পারে, যেমন এটিপি তৈরি হয়, NADPH2 তৈরি হয়। ঠিক আছে, এগুলো তৈরি হয়, এগুলো পরের বিষয়, জাস্ট এতটুকু বোঝো যে পানি থেকে কি তৈরি হচ্ছে? অক্সিজেন তৈরি হচ্ছে। এটা হচ্ছে আলোক পর্যায়। আর অন্ধকার পর্যায়ে এই কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হয় গ্লুকোজ C6H12O6। ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, তাহলে ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তো আমি যদি তোমাদের এখন প্রশ্ন, মানে তোমাদের যদি এখন বলি যে ভাইয়া আমি এখন পড়াবো আলোক পর্যায়, তাহলে তোমরা কি বুঝবা বলো তো? আমি আসলে পানি থেকে অক্সিজেন তৈরি করব, ঠিক আছে। আর আমি যদি তোমাদের বলি যে এখন তোমাদের আমি পড়াবো অন্ধকার পর্যায়, তোমরা কি বুঝে নিবা? তোমরা বুঝবা যে কার্বন ডাই অক্সাইড থেকে আমি এখন গ্লুকোজ তৈরি করব। ক্লিয়ার বিষয়টা? তাহলে আলোক পর্যায় মানে হচ্ছে পানি থেকে অক্সিজেন তৈরি করা। আচ্ছা, যাদের নেট সমস্যা হচ্ছে তারা, আমি আর বেশিক্ষণ লাইভ করাবো না, আমি আর হয়তো বা সর্বোচ্চ 10-15 মিনিট করাবো, এর বেশি করাবো না। তোমরা এই লাইভটা শেষেই একটু পরে তোমরা যতটুকু বুঝতে পারো নাই সেটা করতে পারবা। ওকে, আমি আর 10-15 মিনিট করাবো, 10 মিনিট হয়তো করাবো, ঠিক আছে? ওকে, তাহলে এই যে আলোক পর্যায়, অন্ধকার পর্যায়, এটা আমরা কালকে তো ক্লাস আছে, কালকে ক্লাসে পড়বো, ঠিক আছে? আমি আরো আদার্স কিছু টপিক আছে, সেই টপিকগুলো একটু আলোচনা করে নিই, ঠিক আছে? আমরা, তোমরা জাস্ট একটা কথাই মনে রাখো, আলোক পর্যায়ে যখন পড়াবো আমার উদ্দেশ্য থাকবে এই পানি থেকে অক্সিজেন তৈরি করা। অন্ধকার পর্যায়ে যখন পড়াবো আমার উদ্দেশ্য থাকবে কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি করা। ঠিক আছে, এই কথাটা জাস্ট মনে রাখো, বাকিটা কালকে দেখা যাবে। ওকে, ঠিক আছে। তাহলে এবার আসো, আচ্ছা আমি যদি তোমাদের প্রশ্ন করি যে সালোক সংশ্লেষণের সালোক সংশ্লেষণের অঙ্গ কোনটি? সালোক সংশ্লেষণের অঙ্গ কোনটা? সালোক সংশ্লেষণের অঙ্গ হচ্ছে পাতা। এই কথাটা মনে রাখবো, পাতাইতে তো সালোক সংশ্লেষণ হয়, তাই না? কিন্তু আমি যদি বলি সালোক সংশ্লেষণের অঙ্গাণু কোনটা, অঙ্গাণু কোনটা, ঠিক আছে, তাইলে কিন্তু প্রশ্ন ঘুরে গেছে, খেলা ঘুরে গেছে। ঠিক আছে, এই অঙ্গ আর অঙ্গাণু কিন্তু সেম না। হ্যাঁ, পরীক্ষা কিন্তু এটা দ্বারা কনফিউজড হবে না। সালোক সংশ্লেষণের অঙ্গ হচ্ছে পাতা, আর সালোক সংশ্লেষণের অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, ক্লিয়ার বিষয়টা? আবার আমি যদি বলি সালোক সংশ্লেষণের স্থান কোনটা, সালোক সংশ্লেষণের স্থান কোনটা, মনে রাখো ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেন। ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেন, থাইলাকয়েড মেমব্রেন। ক্লিয়ার বিষয়টা? ওকে, আবার আরো একটা বিষয় আমি যদি বলি, আচ্ছা এই তিনটা বিষয় মুছে দিই তারপরে আমি বলি, ঠিক আছে? এতটুকু বুঝছো তোমরা? হ্যাঁ, এই যে তুন্নি রহমান পারছো, সালোক সংশ্লেষণের অঙ্গ হচ্ছে পাতা, অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এবং যদি বলি স্থান, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেন। ঠিক আছে, ধন্যবাদ। এবার আসো, আমি যদি প্রশ্ন করি যে সালোক সালোক সংশ্লেষণের রঞ্জক কোনটা, আমি যদি প্রশ্ন করি যে সালোক সংশ্লেষণের রঞ্জক কোনটা? রঞ্জক বিভিন্ন ধরনের আছে, ঠিক আছে? আমরা জানি যে ক্লোরোফিল, ক্লোরোফিল হচ্ছে সালোক সংশ্লেষণের রঞ্জক, কিন্তু শুধু ক্লোরোফিল না, আরো কিছু আছে। রঞ্জক মানে কি? রঞ্জক মানে হচ্ছে রং, ঠিক আছে? সালোক সংশ্লেষণের জন্য অনেকগুলো রঙের দরকার হয়,
ঠিক আছে। তো তাহলে সালোক সংশ্লেষণের 1 নম্বর রঞ্জক হচ্ছে ক্লোরোফিল, এটা আমরা প্রত্যেকে জানি, ক্লোরোফিল। তো ক্লোরোফিল এটা আবার দুই ধরনের হয় ক্লোরোফিল আছে, একটাকে আমরা বলি ক্লোরোফিল এ এবং আরেকটাকে আমরা বলি ক্লোরোফিল বি। ঠিক আছে, তো ক্লোরোফিলের কালার কি? ক্লোরোফিলের কালার হচ্ছে সবুজ, ক্লোরোফিলের কারণে গাছের পাতা সবুজ হয়, এটা তো তোমরা প্রত্যেকে জানো, তাই না? তো মনে রাখো এই যে দুইটাই তো সবুজ, দুইটা তো সবুজ, তাই না? দুইটা ক্লোরোফিলই সবুজ, কিন্তু যেটা নামের মধ্যে বি আছে, যেটা নামের মধ্যে বি আছে সেটা মনে রাখো একটু ব্লু ধরনের, লুইস টাইপের। ওকে, তাহলে এটাকে আমরা কি বলবো? নীলাভ সবুজ। একটা হচ্ছে নীলাভ সবুজ, আর একটা হচ্ছে হলুদাভ সবুজ, হলুদাভ সবুজ। বুঝতে পারছো বিষয়টা? ওকে, এরপরে আসো 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ফাইকোবিলিনস। 2 নাম্বার রঞ্জকের নাম হচ্ছে ফাইকোবিলিনস। ওকে, তো ফাইকোবিলিনস দুই ধরনের, একটা হচ্ছে ফাইকো ফাইকোসায়ানিন ফাইকোসায়ানিন আর একটা হচ্ছে ফাইকো এরিথ্রিন এরিথ্রিন। একটা হচ্ছে ফাইকোসায়ানিন এবং আরেকটা হচ্ছে ফাইকো এরিথ্রিন। তো দেখো নামের মধ্যে যেটা শেষে দন্তান্ন আছে, আচ্ছা দন্তান্ন না, এই নামটা একটু খেয়াল করো, ফাইকো এরিথ্রিন। তোমরা নিশ্চয়ই এরিথ্রোসাইট নাম শুনছো, তাই না? এরিথ্রোসাইট এই নামটা শুনছো না? তো এরিথ্রোসাইট মানে কি? এরিথ্রোসাইট মানে হচ্ছে আরবিসি, লোহিত রক্তকণিকা। তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো এরিথ্রোসাইট মানে কি? লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার কালারটা কি? লাল, তাই না? তাহলে যার নামের মধ্যে আছে এরিথ্রিন, সেটার কালারটা কি হবে? সেটার কালার হবে লাল, তাই না? আর যেটা ফাইকোসায়ানিন, দেখো শেষে দন্তান্ন আছে, দন্তান্নতে মনে রাখতে পারো এটার কালার হচ্ছে নীল। ক্লিয়ার? ওকে, এরপর আসো 3 নাম্বার। 3 নাম্বার রঞ্জক হচ্ছে ক্যারোটিনেটস। ক্যারোটিনেটস ক্যারোটিনেটস ওকে, তো ক্যারোটিনেটস এটা আবার দুই ধরনের, একটা হচ্ছে ক্যারোটিন ক্যারোটিন আর একটা হচ্ছে জ্যান্থোফিল জ্যান্থোফিল। একটা হচ্ছে ক্যারোটিন আর একটা হচ্ছে জ্যান্থোফিল। তো ক্যারোটিন, কতে ক্যারোটিন মনে রাখো, কতে কমলা, কতে ক্যারোটিন কতে কমলা। ওকে, আর জ্যান্থোফিল বানানটা একটু ভুল লিখছি, জ্যান্থোফিল বানানটা একটু খেয়াল করো। দেখো জ্যান্থোফিল নামের মধ্যে হ আছে না, হতে মনে রাখো হতে হলুদ। ঠিক আছে, তাহলে ক্যারোটিনের কালার কমলা, জ্যান্থোফিলের কালার হলুদ। ক্লিয়ার এই বিষয়টা? তাহলে ভালো করে একটু লক্ষ্য করো, এই বিষয়টা একটু লক্ষ্য করো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা, আশা করি বুঝতে পারছো। এইবার আরেকটা বিষয় বোঝাবো, আরেকটা সিম্পল বিষয় বোঝাবো, এটা অনেকে না জানলেও হবে। ঠিক আছে, তো যাদের জানার প্রয়োজন নাই তারা ক্লাসটা স্কিপ করতে পারো, তারা ক্লাস থেকে বেরিয়ে যেতে পারো। ঠিক আছে, আমি সিম্পল একটা বিষয় বোঝাবো, সেটা হচ্ছে তোমার স্মার্ট ওয়ে আর এমনি পড়ালেখা এর মধ্যে পার্থক্য। ঠিক আছে, কিভাবে আমরা স্মার্ট ওয়েতে পড়ালেখা করতে পারি আর নর্মাল পিপল যেভাবে পড়ালেখা করে, সেই দুটা বিষয়ের মধ্যে বুঝাবো, সেই দুটা বিষয় একটু বুঝাবো। ঠিক আছে, তো অ্যাডমিশনের সময় আমাদের বইয়ে এই যে এই রঞ্জকগুলার না সংকেত দেয়া আছে। ঠিক আছে, কোনটার সংকেত কি, হ্যাঁ, বা কোনটার গঠনটা কেমন এটা দেয়া আছে আর কি। তো সেই গঠনটা দেখো, ক্লোরোফিল এর যে সংকেত, আমি একটু বইটা দেখি, বই থেকে তোমাদের একটু বলি। আচ্ছা, এই যে আমার কাছে বই আছে, দেখো ক্লোরোফিল এর যে সংকেতটা সেটা হচ্ছে C55 C55 A72 O5 N4 Mg। ঠিক আছে, আবার ক্লোরোফিল ক্লোরোফিল বির যে সংকেত সেটা হচ্ছে C55 A70 O6 N4 Mg।
ঠিক আছে, দেখো কত বড় একটা সংকেত। তো তোমরাই এখন আমাকে একটু বলো, যে এত বড় সংকেত এটা কি আসলে মনে রাখা সম্ভব? মনে রাখা সম্ভব, তবে এখানে একটা তো না, আরো অনেকগুলো আছে, পুরা বইয়ে আরো অসংখ্য আছে। ঠিক আছে, সবগুলা যখন মনে রাখতে যাবা, সবগুলা কি একদম কাটায় কাটায় মনে রাখা সম্ভব? এখানে দেখো C55H72 O5N4 MG, এগুলোতে অ্যাডমিশনের সময় আসে। ঠিক আছে, তো সবকিছু কি কাটায় কাটায় মনে রাখা সম্ভব? আসলে কিন্তু সম্ভব না। ঠিক আছে, যখনই সম্ভব হবে না, যে পড়াটা মানে কাটায় কাটায়, অনেক সবার তো আর মেধা শক্তি সেম না, তাই না? যেমন আমার আমার মনে রাখার ক্ষমতা অনেক কম। ঠিক আছে, তো সেই সময়টাতে আমি একটু স্মার্ট ওয়ার্ক অ্যাপ্লাই করতাম, একটু চুরিবিদ্যা অ্যাপ্লাই করতাম, যার কারণে আমি তো নিজে বই দেখে লিখলাম, তাই না? কিন্তু আমার যদি পরীক্ষায় এই প্রশ্নটাই আসে যে ক্লোরোফিল বি এর সংকেত কোনটা, আমি কিন্তু সহজেই পারি। ঠিক আছে, আমি কিন্তু পারবো, পরীক্ষার হলে পারবো। ঠিক আছে, কিন্তু আমার কিন্তু মুখস্থ নাই। তো বিষয়টা হচ্ছে, আমি এই দুটো সংকেত ফার্স্টে দেখতাম, এবং দেখার পরে এখান থেকে এমন একটা কিওয়ার্ড আমি খুঁজে বের করার চেষ্টা করি, এই টাইপের যে পড়ালেখাগুলো আছে সেগুলো একটু তুলনা করে পড়ি, এবং এমন একটা কিওয়ার্ড খুঁজে বের করার চেষ্টা করি যেটা দুইটাতে আলাদা। দেখো এখানে C55 দুটাতে সমান, এখানে N4 দুটাতেই সমান, MG দুইটাতেই সমান, তাই না? তাহলে আলাদা কিসে কিসে? একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। এখানে অক্সিজেন আছে 5, এখানে অক্সিজেন আছে 6। ঠিক আছে, তার মানে কি এই দুটাতে আলাদা আছে, একটা অক্সিজেন হচ্ছে 5 আর একটা হচ্ছে 6, আবার এখানে হাইড্রোজেন 70 তাই না? তো এই জায়গাতে আলাদা আছে। তো আমি কি করতাম জানো? আমি এই পুরা সংকেতটা মনে রাখতাম না, আমি জাস্ট মনে রাখতাম, এই যে এভাবে মনে রাখতাম CHON MG, এটাও CHON MG, আমি জাস্ট মনে রাখতাম CHON MG। ঠিক আছে, তাহলে এখানে অক্সিজেন কি ছিল? একটাতে ছিল 5 আর একটাতে ছিল 6, আমি জাস্ট এতটুকু মনে রাখতাম, CHON MG, অক্সিজেন 5 6। তাহলে ফাইকোসায়ানের সংকেতটা দেখো, এটা হচ্ছে শুধুমাত্র CHON MG-টা নাই, তাহলে ফাইকোসায়ানিন আর একটা হচ্ছে ফাইকোইরিথ্রিন, এরা হচ্ছে শুধুমাত্র CHON। ঠিক আছে, তো একটা হচ্ছে 44 আর একটা হচ্ছে 46। ওকে, এবং ক্যারোটিন আর জান্থোফিল, এটাতে এনও নাই, এটা শুধুমাত্র চ। তাহলে একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। ক্লিয়ার বিষয়টা? তাহলে দেখো আমি জাস্ট কিওয়ার্ড গুলো মনে রাখতাম, পুরাটা মনে রাখা কিন্তু আমার পক্ষে অনেকটাই কঠিন, কিন্তু এটা মনে রাখা কিন্তু অনেকটা ইজি, তাই না? একটা হচ্ছে CHON MG, CHON চ, CHON MG, CHON চ। আচ্ছা, এটা ছাড়াও তোমাদের পরীক্ষাতে একটা প্রশ্ন আসে যে ক্লোরোফিলের গুরুত্বপূর্ণ উপাদান কোনটা? ক্লোরোফিলে কোন উপাদানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ? দেখো এই কোনটাতে কিন্তু এমজিটা নাই। হ্যাঁ, কোনটাতে কি ম্যাগনেসিয়াম আছে? তোমাদের বইয়ে কিন্তু এই প্রশ্নটা নাই, কিন্তু পরীক্ষায় প্রশ্নটা আসে যে ক্লোরোফিলের প্রধান উপাদান বা গুরুত্বপূর্ণ উপাদান কোনটা? দেখো অন্যগুলাতে কিন্তু ম্যাগনেসিয়াম নাই, তাহলে এই সংকেতটা যদি তোমার জানা থাকে CHON MG, সহজেই কিন্তু অ্যান্সার করতে পারবা যে কোনটা গুরুত্বপূর্ণ উপাদান, ম্যাগনেসিয়াম। ক্লিয়ার বিষয়টা? ওকে, ঠিক আছে, তোমরা প্রত্যেকে কি ঠিক মতো বুঝতে পারছো? এটা একটু বলো, তোমরা যদি বুঝতে থাকো তাহলে আজকের ক্লাসটা শেষ করব। ঠিক আছে, আজকের ক্লাসটা শেষ করব। কালকে কালকে আমরা সালোক সংশ্লেষণের যে চক আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায়, এই বিষয়টা আমরা পড়বো, এবং আমাদের আর 2টা ক্লাস লাগবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, অন্যান্য পাল বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, রিমা ইসলাম, নিউ চ্যাপ্টার শুরু করেন ভাইয়া। আচ্ছা, নিউ চ্যাপ্টার তো শুরু করবো, এটা শেষ হবে না, এটা শেষ করি। ঠিক আছে, তোমরা যারা ভাবতেছো যে এত আস্তে আস্তে পড়াচ্ছি, চ্যাপ্টার কি শেষ হবে, আসলে আস্তে আস্তে পড়াচ্ছি না, এই চ্যাপ্টার গুলোই বড়, বুঝছো? আহ কিছু কিছু ছোট চ্যাপ্টার আছে যেগুলা 1 ক্লাস বা 1.5 ক্লাসে শেষ করা সম্ভব, সেগুলো আমরা দ্রুতই শেষ করব, সমস্যা নাই। ঠিক আছে, আমরা খেয়াল করে দেখো, বোটানির যে 2টা অধ্যায় পড়লাম সবগুলো কিন্তু বাঘা বাঘা অধ্যায়। 4র্থ অধ্যায় পড়ছি, 9ম অধ্যায় পড়ছি, এখন যে অধ্যায়গুলো বাকি আছে বোটানির সব কিন্তু ছোট ছোট চ্যাপ্টার। 2য় অধ্যায়, এটা একটা ক্লাস যদি 2 ঘন্টা নিয়ে শেষ হয়ে যাবে। ঠিক আছে, 7ম অধ্যায়, এটাও
এটাও একটা বা দুটা ক্লাসে শেষ হয়ে যাবে। হ্যাঁ, অষ্টম অধ্যায় এটাও শেষ হবে। 11 অধ্যায় এটাতেও কিছু নাই। ঠিক আছে, দুইটা টপিক পড়লে এখান থেকে সিকিউ কমন চলে আসে। হ্যাঁ, তো টেনশন করার কোনো কারণ নাই, আমি যেহেতু তোমাদের দায়িত্ব নিচ্ছি আমি শেষ করে দিব। ঠিক আছে, বোটানির প্রথম অধ্যায়টা এটা আসলে বিরাট একটা অধ্যায়, তবে আমরা টপিক বেছে বেছে পড়বো এই অধ্যায় থেকে। হ্যাঁ, তো খুব একটা সমস্যা হবে না। জুওলজিরও যে চ্যাপ্টার গুলো আছে খুব বেশি বড় হবে না, 2 বা 3 লেকচারে শেষ হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো সমস্যা নাই, তোমাদের পরীক্ষার 1 সপ্তাহ আগে দরকার হলে আমি আরো বেশি ক্লাস নিব। হ্যাঁ, সপ্তাহে 5 দিন নিব। এরপরে সেকেন্ড পেপার শুরু করব এবং ছোট একটা চ্যাপ্টার শুরু করব, যাতে 2 লেকচারে শেষ হয়ে যায়। ওকে, ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই, আমি শেষ করে দিব। হ্যাঁ, তোমরা জাস্ট একটু পড়ালেখায় মনোযোগ দাও। আর তোমরা যারা এটা নোট করছো, আমি প্রতিদিনের যে পড়াটা এটা তোমরা একটু নোট করে নিবা। ঠিক আছে, নোট করলে তোমাদের পড়াটা অটোমেটিক ক্লাসেই হয়ে যাবে। দেখো, ঠিক আছে, ক্লাসে এই ক্লাস দেখতে 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 নোট করবা, দেখবা যে এই ক্লাসের পর ক্লাসেই হয়ে গেছে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সবাই বুঝতে পারছো আশা করি। গুড নাইট, টাটা।